আপনি কি জানেন ধনী এবং সফল ব্যক্তিদের সকালটা সাধারণ মানুষের চেয়ে অনেক আলাদা? এলন মাস্ক, ওয়ারেন বাফেট, জেফ বেজোস এরা সবাই সকালে কিছু নির্দিষ্ট অভ্যাস অনুসরণ করেন যা তাদের জীবনে সফলতা নিয়ে এসেছে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ধনী মানুষদের মতো সকালের রুটিন বানিয়ে নিজেদের দিনটাকে সুপার প্রোডাক্টিভ করা যায়। সফল ব্যক্তিরা সকাল কতটা গুরুত্ব দেয়। গবেষণায় দেখা গেছে সকালের অভ্যাস আপনার সারাদিনের কর্মদক্ষতা, মানসিক শক্তি এবং সফলতার উপর সরাসরি প্রভাব ফেলে। অ্যামাজনের সিইও জেফ বেজোস বলেন তিনি সকালে কোনো তাড়াহুড়ো করেন না, বরং দিনের প্রথম ভাগটা পরিকল্পনার জন্য রাখেন। ইলন মাস্ক দিনের প্রথম 2 ঘন্টা শুধুমাত্র গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে কাজ করেন। ধনী মানুষের সকালের 5টি সাধারণ অভ্যাস। 1. তারা ভোরে ওঠেন। 90% সফল মানুষ সকাল 5টা থেকে 6টার মধ্যে উঠে যান। অ্যাপেলের সিইও টিম কুক ভোর 3:45-এ উঠে ইমেল চেক করেন। সকাল সকাল ওঠার ফলে পুরো দিনকে ভালোভাবে ব্যবহার করা যায়। 2. তারা মেডিটেশন ও মানসিক প্রশান্তির জন্য সময় দেন। ধনী ব্যক্তিরা সকালে 10 থেকে 15 মিনিট মেডিটেশন করেন। বিল গেটস এবং অপরা উইনফ্রে এটি করেন। এটি মনোযোগ বাড়ায়, স্ট্রেস কমায় এবং ইতিবাচক চিন্তাভাবনাকে উন্নত করে। 3. তারা শারীরিক ব্যায়াম করে। একজন উদ্যোক্তা বা চাকরিজীবী যেই হন না কেন, সকালের ব্যায়াম তাদের এনার্জি বাড়িয়ে দেয়। ডোয়াইন দ্য রক জনসন, মার্ক জুকারবার্গ, রিচার্ড ব্র্যানসন এরা সবাই সকালে ওয়ার্কআউট করেন। ব্যায়াম করলে এন্ডোরফিন নামের এক হরমোন নিষ্কৃত হয়, যা মস্তিষ্ককে শক্তিশালী করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। 4. তারা বই পড়েন এবং শেখার জন্য সময় দেন। ওয়ারেন বাফেট দিনে 80% সময় বই পড়েন। বিল গেটস বছরে 50টিরও বেশি বই পড়েন। বই পড়া মানে আপনি ধনী মানুষদের অভিজ্ঞতা বিনামূল্যে পাচ্ছেন। 5. তারা দিন পরিকল্পনা করেন এবং লক্ষ্য নির্ধারণ করেন। সফল ব্যক্তিরা টু ডু লিস্ট তৈরি করেন এবং কাজের প্রাধান্য ঠিক করেন। স্টিভ জবস প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতেন, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি করতাম। পরিকল্পিত দিন সমান সমান সফল দিন। কিভাবে আপনি এই অভ্যাসগুলো নিজের জীবনে আনবেন? একবারে সব অভ্যাস পরিবর্তন করতে হবে না, একটি একটি করে যোগ করুন। ভোরে ওঠার চেষ্টা করুন। প্রথম দিনেই 5টায় উঠতে হবে না, ধাপে ধাপে 30 মিনিট আগে উঠুন। 1% নিয়ম মেনে চলুন। প্রতিদিন 1% উন্নতি করুন। বছর শেষে 37 গুণ উন্নতি হবে। কনসিস্টেন্সি, নিয়মিত থাকা গুরুত্বপূর্ণ। একদিন করলে হবে না, এটা প্রতিদিন করতে হবে। আপনার সকাল কেমন কাটবে সেটাই নির্ধারণ করবে আপনার সারাদিনের গতি। ধনী ও সফল ব্যক্তিরা তাই সকালের সময়টাকে কাজে লাগিয়ে নিজেদের সফলতা নিশ্চিত করেন। আজ থেকে আপনিও একটি ছোট পরিবর্তন করুন আর দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়। এই অভ্যাসগুলোর মধ্যে কোনটি আপনার জীবনে রয়েছে কমেন্টে জানান। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক গভীর সত্য নিয়ে যা হাজার হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় শিখিয়েছিলেন। একটা সত্য যা আমাদের প্রতিদিনের জীবনে আছে কিন্তু আমরা দেখতে পাই না। একটা সত্য যা আমাদের দুঃখ, আসক্তি আর ভোগের ফাঁদে বেঁধে রাখে। এই সত্যের নাম হলো মায়া। মায়া মানে কি? মায়া মানে শুধু ভালোবাসা বা ভ্রম নয়। মায়া হলো সেই অদৃশ্য শক্তি যেটা আমাদের বাস্তবকে ভুলিয়ে দেয়। যা সত্য নয় তাকে সত্য মনে করায়, আর যে সত্য আসল তাকে আড়াল করে রাখে। আজকের ভিডিওতে আমরা জানবো মায়া আসলে কি, ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ কিভাবে মায়াকে ব্যাখ্যা করেছেন, আমাদের জীবনে মায়ার প্রভাব কেমন, আর কিভাবে এই মায়ার ফাঁদ থেকে মুক্তি পাওয়া যায়। তো চলো শুরু করা যাক। মায়া কি? মায়া শব্দটা এসেছে সংস্কৃত থেকে, যার মূল অর্থ হলো যা আসলে নেই অথচ আছে বলে মনে হয়, অর্থাৎ ইলিউশন বা ভ্রম। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমার এই দিব্য মায়া 3 গুণে গঠিত, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। একে অতিক্রম করা সহজ নয়, কিন্তু যে ভক্ত আমার শরণ নেয় সে এই মায়াকে পার হয়ে যায়। এখানেই আমরা বুঝি মায়া মানে প্রকৃতির সেই শক্তি যা আমাদের আত্মাকে ভুলিয়ে রাখে। আমরা ভাবি আমার শরীর, আমার অর্থ, আমার সাফল্য, কিন্তু আসলে আমরা আত্মা। দৈনন্দিন জীবনে মায়ার খেলা। আজ তুমি সকালে উঠলে, মোবাইল হাতে নিলে, দেখলে নতুন নোটিফিকেশন, কে কি লিখেছে, কার ভিডিও ভাইরাল হলো, তা দেখে তুমি খুশি হও, আবার রাগও করো। কিন্তু ভেবে দেখো এই সবই অস্থায়ী। অর্থ, বাড়ি, গাড়ি, ফলোয়ার, নাম, খ্যাতি সবই মায়া। আজ আছে, কাল নেই, কিন্তু আমরা এই মায়ার জালে দিন কাটাই। যেমন টাকা হারালে মনে হয় সব শেষ, সম্পর্ক ভেঙে গেলে মনে হয় জীবন শূন্য, প্রশংসা পেলে আনন্দ, অপমান পেলে কষ্ট, কিন্তু এগুলো সবই সাময়িক। এটাই মায়ার খেলা। ভগবদ গীতায় মায়ার 3 গুণ। শ্রীকৃষ্ণ বলেছেন মায়া 3 গুণ দিয়ে গঠিত, সাত্ত্বিক গুণ, রাজসিক গুণ, তামসিক গুণ। জ্ঞান, শান্তি, পবিত্রতা, আকাঙ্ক্ষা, লোভ, পরিশ্রম, অজ্ঞতা,
আলস্য, অন্ধকার। আমাদের জীবনে যখন রাজসিক বা তামসিক গুণ প্রভাব ফেলে তখন আমরা আরো গভীর মায়ায় ডুবে যাই, কিন্তু যখন শাস্তিক গুণ বাড়ে তখন আমরা সত্যকে উপলব্ধি করতে পারি। মায়ার ফাঁদ, কেন এটা বিপজ্জনক? অন্ধকারের ফাঁদ, আমি সবকিছু জানি, আমি বড়, এটাই মায়া। সম্পদের ফাঁদ, টাকা, নাম, খ্যাতি, জীবন, এটা মায়া। ইন্দ্রিয়ের সুখের ফাঁদ, খাওয়া, ঘুম, ভোগবিলাস, এটাই আসল সুখ বলে মনে করা। আসক্তির ফাঁদ, সম্পর্ক, জিনিসপত্রে আঁকড়ে ধরা। কৃষ্ণ বলেছেন, যারা মায়ার বাঁধনে বাঁধা তারা আসল সত্য দেখতে পায় না। মুক্তির পথ, তাহলে প্রশ্ন হলো কিভাবে মায়ের ফাঁদ থেকে বের হওয়া যায়? ভগবত গীতায় কৃষ্ণ এই 3টি উপায় বলেছেন। 1. ভক্তি, ভক্তির মাধ্যমে আত্মাকে ঈশ্বরের সাথে যুক্ত করো। যে আমার শরণ নেয় সে মায়ের ফাঁদ অতিক্রম করে। 2. জ্ঞান, সত্যিকারের শিক্ষা হলো আমি শরীর নয়, আমি আত্মা। এই উপলব্ধি মানুষকে মুক্ত করে। 3. যোগ, ধ্যান, যোগ, নিয়মিত অনুশীলনের মাধ্যমে মনের উপর নিয়ন্ত্রণ আনো। বাস্তব উদাহরণ, ধনকুবেরেরা অনেক টাকা, খ্যাতি পেয়েও অশান্তিতে ভোগে, কারণ তারা মায়ের বাঁধনে আছে। সাধুরা কিছুই নেই অথচ শান্তি পেয়েছে, কারণ তারা মায়ের বাঁধ ছিঁড়ে ফেলেছে। মায়া মানে শুধু ভ্রম নয়, এটাই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আমরা যদি শুধু বাহ্যিক জগতে মগ্ন থাকি তাহলে মায়া আমাদের ঘুরিয়ে নিয়ে যাবে, কিন্তু যদি আত্মার সত্য উপলব্ধি করি, ঈশ্বরকে স্মরণ করি, ভক্তি আর জ্ঞানকে গ্রহণ করি, তাহলে আমরা এই মায়াকে অতিক্রম করতে পারবো। বন্ধুরা, এটাই ভগবদ্গীতার শিক্ষা। মায়ার ফাঁদ ভেঙে আসল সত্যে পৌঁছানোই জীবনের লক্ষ্য। তুমি কি প্রস্তুত মায়াকে জয় করতে? রাত 2টো, রাজু এখন ফোনে স্ক্রল করছে। সে ভেবেছিল শুধু 5 মিনিট দেখব, কিন্তু 5 মিনিট কোথায় যেন হারিয়ে গেল। এখন প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেছে। চোখ লাল, মাথা ব্যথা, কিন্তু আঙুল থামছে না। তুমি, আমি, আমরা সবাই রাজুর মতো না। প্রতিবার একটা লাইক এলে ছোট্ট সুখের অনুভূতি হয়, যেন কেউ বলল তুই গুরুত্বপূর্ণ। কিন্তু লাইক না এলে মনে হয় আমি কারো কাছে গুরুত্বপূর্ণ না। এভাবেই সোশ্যাল মিডিয়া আমাদের মনকে নেশাখোর বানিয়ে ফেলেছে। 2000 সালে মানুষের গড় মনোযোগ ছিল 12 সেকেন্ড, এখন কমে এসেছে 7 সেকেন্ডে। হাস্যকর না? একটা গোল্ডফিশের মনোযোগ আমাদের থেকে বেশি। অনলাইনে আমরা সবাই খুশির মুখোশ পরে থাকি, হাসি, কফি, ট্রাভেল, সবকিছু দেখাচ্ছি, কিন্তু বাস্তব রাতের শেষে আমরা একা। যার সাথে সত্যি কথা বলা যায় সে নেই। বন্ধু, আজ আমরা আসলে স্বাধীন না, আমরা একটা ডিজিটাল জেলে বন্দী, যেখানে দেয়াল নেই, তালা নেই, কিন্তু আমাদের সময়, মনোযোগ আর সুখ সবকিছু আটকে আছে একটা স্ক্রোল বাটনের মধ্যে। প্রশ্ন হলো, আমরা কি সত্যি ফোন ব্যবহার করছি, নাকি ফোনই আমাদের ব্যবহার করছে? তুমি কি জানো, আমরা আজ যে জেনারেশনটার কথা বলছি তারা ইতিহাসের সবচেয়ে কানেক্টেড, কিন্তু একই সাথে সবচেয়ে একাকী প্রজন্ম। সবচেয়ে টেকনোলজি অ্যাডভান্স, কিন্তু সবচেয়ে অসুখী। সবচেয়ে বেশি ইনফরমেশন হাতে, কিন্তু সবচেয়ে বেশি কনফিউজ। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি জেন জি নিয়ে। আজ আমরা দেখব এদের জীবনের অন্ধকার দিকগুলো, দ্য ডার্ক রিয়ালিটি অফ জেন জি। Gen Z. Gen Z. Gen Z. Gen Z. Gen Z. Gen Z. Generation Z. Gen Z. Gen Z. Gen Z. Gen Z. চ্যাপ্টার 1, সোশ্যাল মিডিয়ার নেশা। জেন জি মানে স্মার্টফোন হাতে নিয়ে জন্ম নেওয়া প্রজন্ম। যেখানে মিলেনিয়াররা ইন্টারনেট শিখেছে, জেন জি ইন্টারনেট নিয়ে বড় হয়েছে। একটা ডেটা বলছে জেন জি গড়ে প্রায় 7 ঘন্টা স্ক্রিন টাইম কাটায়। এর মধ্যে সবচেয়ে বেশি সময় যায় ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে রিলস স্ক্রল করতে। প্রশ্ন হচ্ছে, এত সময় অনলাইনে কাটানোর ফলে কি হচ্ছে? বাস্তব জীবন আর ভার্চুয়াল জীবনের মধ্যে বিশাল গ্যাপ তৈরি হচ্ছে। ইনস্টাগ্রামে সবাই হ্যাপি, রিচ, ট্রাভেল করছে, লাক্সারি লাইফ দেখাচ্ছে, কিন্তু বাস্তবে অনেকেই ডিপ্রেশনে, একা বা আর্থিক সমস্যায় ভুগছে। কম্প্যারিজন ট্র্যাপ, ওর এত ফলোয়ার, আমার কেন নেই? ওর গার্লফ্রেন্ড আছে, আমার কেন নেই? ওর কাছে আইফোন আছে, আমার এখনো পুরনো ফোন। এভাবেই জন্ম নিচ্ছে অসন্তুষ্ট, হীনমন্যতা, আত্মবিশ্বাসের অভাব। ধরো একজন ছেলে কলেজে পড়ে, বাস্তবে তার সাধারণ জীবন, পড়াশোনা, বন্ধুদের সাথে আড্ডা, কিন্তু যখন সে ইনস্টাগ্রামে ঢোকে দেখে তার সমবয়সী ছেলেরা লাখ লাখ ফলোয়ার নিয়ে লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার। সে ভাবে আমার লাইফ তো একেবারেই ব্যর্থ। এটাই জেনজির সবচেয়ে বড় ভার্চুয়াল প্রেজেন্ট। চ্যাপ্টার 2, মানসিক স্বাস্থ্য সংকট। জেনজিকে বলা হয় দি অ্যাংসিয়াস জেনারেশন। জেনজিদের মধ্যে প্রায় 60% মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগে। এর মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্লিপ ডিসঅর্ডার সবচেয়ে বেশি। তাহলে এর পেছনের কারণ কি? স্লিপ সাইকেল নষ্ট হওয়া, রাত 2টো থেকে 3টে পর্যন্ত তারা ফোন স্ক্রল করে, ওভার থিঙ্কিং অ্যান্ড ফোমো, আমি কিছু মিস করছি না তো, আনরিয়ালিস্টিক প্রেশার, পড়াশোনা, ক্যারিয়ার, সোশ্যাল স্ট্যাটাস সবকিছুর চাপ। উদাহরণ, একজন জেনজি মেয়ে
দিনভর ক্লাস, কোচিং, পড়াশোনা, এর মধ্যে ফোনে নোটিফিকেশন আসছে। সে রাতে ঘুমোতে যায় 2টোয়, সকালে ওঠে 7টায়। পরের দিন ক্লান্ত, মুড অফ, মাথা ব্যথা। এভাবেই ধীরে ধীরে মানসিক চাপ বাড়তে থাকে। চ্যাপ্টার 3, সম্পর্কের ভাঙন। জেনজি হলো সবচেয়ে বেশি কানেক্টেড বাট লোনলি প্রজন্ম। অনলাইনে শত শত বন্ধু, হাজার হাজার ফলোয়ার, কিন্তু বাস্তবে একজনও নেই যে সমস্যার সময় পাশে থাকবে। সোশ্যাল মিডিয়ায় এক ক্লিকে ব্রেকআপ। সম্পর্ক গড়তে সময় লাগে, কিন্তু ভাঙতে লাগে কয়েক সেকেন্ড। তুমি কি জানো জেনজিদের মধ্যে সবচেয়ে বেশি একাকিত্বের হার? গবেষণায় বলছে জেনজিদের মধ্যে প্রায় 79% মানুষ মাঝে মাঝে একা বোধ করে, আর 82% মানুষ বলে তাদের কোনো রিয়েল ফ্রেন্ড নেই। উদাহরণ, মানুষ সম্পর্ক তৈরি করে হোয়াটসঅ্যাপে। প্রথম দিন রাতে কথা, তারপর কিছুদিন পরে রিপ্লাই আসা বন্ধ, শেষমেশ ব্লক। এভাবেই জন্ম নিচ্ছে ব্রোকেন জেনারেশন। চ্যাপ্টার 4, ক্যারিয়ার ও ভবিষ্যৎ সংকট। জেন জি হলো সেই প্রজন্ম যারা একসাথে সবচেয়ে বেশি অ্যাম্বিশাস এবং সবচেয়ে কনফিউজ। আজকের জেনজি ভাবে 22 বছর বয়সে কোটিপতি হব, 25-এ ল্যাম্বরগিনি কিনবো, আর 30-এ রিটায়ার করব। কিন্তু বাস্তব, চাকরির বাজার প্রতিদিন কঠিন হচ্ছে। এআই অ্যান্ড অটোমেশন অনেকে চাকরি কেড়ে নিচ্ছে। প্রতিযোগিতা আগের যে কোনো সময়ের চেয়ে ভয়ঙ্কর। আজকাল জেনজি ভাবে শুধু চাকরি নয়, সাথে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফ্রিল্যান্সিং করতে হবে। ফল, বার্ন আউট। দিনরাত কাজ করে শরীর মন ক্লান্ত হয়ে পড়ে। ডেটা বলছে জেন জিদের মধ্যে প্রায় 45% মানুষ তাদের কাজ নিয়ে হতাশ, কারণ তারা ভাবে আমি যথেষ্ট করছি না। উদাহরণ, একটা ছেলে আইটি চাকরি করে, সাথে ইউটিউব চ্যানেল চালায়, ফ্রিল্যান্সিং করে, নতুন সেটআপ তৈরি করার চেষ্টা করে, শেষমেশ শরীর ভেঙে পড়ে, মানসিক চাপ বাড়ে। এটাই জেনজির কেরিয়ার প্রেসার কুকার। চ্যাপ্টার 5, পরিচয়ের সংকট। জেনজি হলো সবচেয়ে বেশি আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা প্রজন্ম। আমি আসলে কে? আমার আসল স্বপ্ন কি? আমি কোথায় বিলং করি? ক্যান্সেল কালচার। কিছু বললেই ট্রোল, হেট, ক্যান্সেল। ফলে জেনজি নিজের মতামত প্রকাশ করতে ভয় পায়। ওক কালচার। অতিরিক্ত সামাজিক সচেতনতা অনেক সময় কনফিউজ তৈরি করছে। এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। জীবনের আসল মানে কি? অনেকেই পারপাস খুঁজে পাচ্ছে না। জেনজিরা অনেকেই নায়ালিজমে ভুগছে, অর্থাৎ তারা ভাবে জীবনের কোনো মানে নেই। উদাহরণ, একটা মেয়ে কলেজে পড়ে, সে ভাবে আমি ডাক্তার হব, নাকি ইনফ্লুয়েন্সার হব, নাকি ফ্রিল্যান্সিং করব। এই কনফিউশনের মধ্যে পড়ে থেকে ধীরে ধীরে হতাশ হয়ে যায়। জেনজির অন্ধকার দিকগুলো বাস্তব। সোশ্যাল মিডিয়া আসক্তি, মানসিক স্বাস্থ্য সংকট, ভাঙা সম্পর্ক, ক্যারিয়ার চাপ, পরিচয়ের সংকট। কিন্তু সবকিছুর পরেও আশা আছে, কারণ জেনজি হলো সবচেয়ে ক্রিয়েটিভ, টেক্স হ্যাভি, চেঞ্জ মেকার প্রজন্ম। তাই যদি তারা চায় সোশ্যাল মিডিয়ার দাস না হয়ে সেটাকে কাজে লাগাতে পারে, মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিলে সুস্থ থাকতে পারে, সম্পর্কের ভেতর সত্যিকারের সংযোগ খুঁজে পেতে পারে, ক্যারিয়ারকে ভারসাম্য রেখে চালাতে পারে, আর নিজের পরিচয় খুঁজে নিতে পারে। জেনজির অন্ধকারও আছে, কিন্তু আলো আছে। প্রশ্ন হচ্ছে, তুমি কোন দিকটা বেছে নেবে? সকালে উঠে যদি তুমি ফেসবুক স্ক্রল করতে শুরু করো, বিশ্বাস করো তোমার জীবন শুরু হওয়ার আগে শেষ হয়ে যাচ্ছে। সকালের 1 ঘন্টা যদি তুমি কন্ট্রোল করতে পারো, তাহলে পুরো জীবনটাই তোমার কন্ট্রোলে চলে আসবে। আর যদি এই 5টা কাজ প্রতিদিন করতে পারো, 6 মাস পরে নিজের পরিবর্তন দেখে নিজেই অবাক হয়ে যাবে। প্রতিদিন যদি একই সময়ে ঘুম থেকে ওঠো, তোমার ব্রেন নিজে নিজে একটা রিদমে চলে আসবে। এটা হলো বডি ক্লক, আর এই ঘড়িটাই ঠিক করে তুমি কতটা প্রোডাক্টিভ হবে। তাই আজই ঠিক করে ফেলো রোজ ঠিক কখন উঠবে, সেটা ভেঙে ফেলবে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর 1 গ্লাস জল খেতে হবে। এটা শুধু ব্রেনকে জাগায় না, শরীরকেও একটা জোরালো মেসেজ দেয়, আজ আমি জেগে আছি, তৈরি আছি। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আমি পারবো, আমি লড়বো, আমি আজকে জিতেই ছাড়বো। দিনের টোন 1 সেকেন্ডে বদলে যাবে। একটা লাইন মনে রাখো, রিচ মানুষরা পড়ে, পোর মানুষরা স্ক্রল করে। প্রতিদিন 10 মিনিট ভালো একটা বই পড়ো। জীবন, মানসিকতা, বিজনেস, আত্ম উন্নতি। তুমি ভাবতেই পারবে না এই ছোট্ট একটা অভ্যাস তোমার চিন্তা, সিদ্ধান্ত, আচরণ সবকিছু পাল্টে দেবে। একদিনে লাইফ বদলায় না, কিন্তু একটা ছোট সিদ্ধান্ত, ছোট কাজ, এইগুলো মিলে তোমার ভাগ্য তৈরি করে। সকালে উঠে 3টা মাইক্রো গোল লিখে ফেলো। আজকে কি করব, কেন করব, শেষ করব না হলে ঘুমাবো না। এই মাইন্ডসেট তোমার লাইফে ফোকাস ও আগুন এনে দেবে। চোখ বন্ধ করো, কল্পনা করো 6 মাস পর তুমি যেখানে থাকতে চাও। এরপর কল্পনা করো তুমি সেখানে আছো, তোমার চারপাশে কি আছে, কেমন অনুভব করছো, কে তোমাকে সেলিব্রেট করছে। এই ভিজুয়ালাইজেশন ব্রেনের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলে, যেটা শুধু তোমার শরীরকে না, তোমার ভাগ্যকেও তোমার দিকে টেনে আনে। সকালের সময়টা যদি তুমি নিজের হাতে রাখো, জীবন তোমার হাতে গড়া যাবে না বললেও গড়েই দেবে। দিন বদলালে জীবন বদলাবে। আজকেই শুরু করো, কাল নয়, পরশু নয়, আজ। তুমি বদলালে তোমার জীবন বদলাবে, কিন্তু তুমি যদি একই থাকো, কিছুই বদলাবে না। কমেন্টে লেখো, আমি আজ থেকে শুরু করলাম, আর শেয়ার করো তোমার সেই বন্ধুর সাথে যে রোজ সকালে ঘুম ভেঙে আবার ঘুমায়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি তোমার বন্ধু মিন্ময়, তোমার পাশে আছি। আপনি কি জানেন ধনী হওয়ার একমাত্র রাস্তা কি? এটা যে কেউ পারবে, কিন্তু শর্ত একটাই, সঠিক মনোভাব।
ফেলিক্স ড্যানিসের বই হাউ টু গেট রিচ আপনাকে শেখাবে কিভাবে আপনার চিন্তাভাবনা, পদক্ষেপ এবং জীবন দর্শন বদলে আপনি সত্যিকারে ধনী হতে পারেন। হয়তো আপনার এখন যা কিছু ভাবনা তা আপনাকে ধনী হতে বাধা দিচ্ছে, কিন্তু ফেলিক্স ড্যানিস আপনাকে জানাতে চান কিভাবে আপনার ভাবনা এবং মনোভাব পাল্টে আপনি কোটি টাকার মালিক হতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাকে ধনী হওয়ার সমস্ত টিপস এবং কৌশল জানাবো। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন শুরু করা যাক। ফেলিক্স ড্যানিস একজন সফল বিলিয়নিয়ার, উদ্যোক্তা এবং প্রকাশক। তার বই হাউ টু গেট রিচতে যা বলেছেন তা শুধু একটি ধনী হওয়ার গাইড নয়, বরং এটি আমাদের জীবনের এমন এক দৃঢ় দর্শন যা আমাদের চিন্তাভাবনা, কাজের ধরন এবং সাফল্যের প্রতি মনোভাব পরিবর্তন করে দিতে পারে। তিনি এখানে বলেছেন যে টাকা রোজগার একটি প্রক্রিয়া, তবে সেই প্রক্রিয়া কিভাবে কার্যকরী হবে তা আপনার নিজস্ব আচরণ এবং চিন্তাধারণার উপর নির্ভর করে। নাম্বার 1, ধনী হওয়ার জন্য সঠিক মনোভাব তৈরি করুন। ফেলিক্স ড্যানিস বলেন, আপনি যদি ধনী হতে চান, আপনাকে প্রথমে আপনার মনোভাব ঠিক করতে হবে। আপনি যা ভাববেন সেভাবেই আপনি কাজ করবেন। আপনার চিন্তা এবং ধারণা যদি সীমাবদ্ধ হয়, তবে আপনি কখনো সফল হতে পারবেন না। তাহলে সঠিক মনোভাব কিভাবে তৈরি করবেন? বড় চিন্তা করুন। আপনি যদি ছোট ছোট চিন্তা করতে থাকেন, তবে ছোট সফলতার কাছেই থেমে যাবেন। আপনাকে বড়, সাহসী এবং উচ্চমানের লক্ষ্য নির্ধারণ করতে হবে। ভয়ের জায়গা থেকে বেরিয়ে আসুন। ভয় মানে আপনি সুযোগগুলো চিনতে পারছেন না। ঝুঁকি নিন, কিন্তু সেই ঝুঁকি হিসেব করে নিন। আস্থা রাখুন নিজে এবং নিজের কাজের উপর। ফেলিক্স বলেন, আত্মবিশ্বাস এবং আস্থা থাকলে আপনার পথের বাধাগুলো আপনি পেরিয়ে যেতে পারবেন। নাম্বার 2, একাই কিছু করা সম্ভব নয়। ফেলিক্সের আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হলো, ধনী হতে হলে আপনাকে একা কিছু করতে হবে না। আপনার আশেপাশে যারা থাকবে তাদের সাথে সফলতা অর্জন করবেন। ব্যবসায়িক যাত্রায় সহযোগিতা এবং পার্টনারদের গুরুত্ব অপরিসীম। আপনি যদি বড় কিছু করতে চান, তাহলে আপনার পাশের মানুষগুলিরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। দল তৈরি করুন যাতে তারা আপনাকে সহায়তা করতে পারে এবং আপনি তাদের সহায়তার সামনে এগিয়ে যেতে পারেন। নাম্বার 3, ঝুঁকি নিন এবং সেগুলো ভালোভাবে হিসেব করুন। ফেলিক্স ড্যানিস বলেন, ধনী হতে হলে আপনি ঝুঁকি নেবেন, তবে সেটা হিসেব করে। ঝুঁকি ছাড়া কিছুই অর্জন করা সম্ভব নয়। আপনি যদি শুধুমাত্র নিরাপদ পথে চলতে চান, তবে আপনি কখনোই বড় কিছু করতে পারবেন না। ঝুঁকি নিতে ভয় পাবেন না, কিন্তু সেগুলো ভালোভাবে বিশ্লেষণ করুন। ব্যবসায় এবং জীবনে যে ঝুঁকিগুলো নিতে হবে সেগুলি চিন্তা ভাবনা করে নিন এবং নিজের দক্ষতা অনুযায়ী সিদ্ধান্ত নিন। নাম্বার 4, একটি আয়ের উৎসই যথেষ্ট নয়। ফেলিক্সের মতে একজন সফল ব্যবসায়ীকে একাধিক আয়ের উৎস তৈরি করতে হবে। আপনি যদি একটি আয়ের উৎসের উপর নির্ভর করেন, তবে আপনার আয়ও সীমাবদ্ধ থাকবে। নতুন ব্যবসা শুরু করুন, নতুন প্রকল্প নিয়ে কাজ করুন, যাতে একাধিক আয়ের উৎস তৈরি হয়। আয়ের উৎসের পাশাপাশি সেই উৎস থেকে আয় বাড়ানোর কৌশল শিখুন। নাম্বার 5, মালিকানা অর্জন করুন। ফেলিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো, আপনার কাছে যদি মালিকানা না থাকে, তবে আপনি কখনোই সম্পূর্ণ স্বাধীনতা পাবেন না। ব্যবসার মালিক হওয়ার মাধ্যমে আপনি সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পাবেন এবং আপনার লাভের একটি বড় অংশ পাবেন। যে কোনো ব্যবসা শুরু করার আগে মালিকানা সম্পর্কে ভাবুন। আপনি যদি নিজে কোনো প্রতিষ্ঠান চালাতে পারেন, তবে সেটি আপনার সাফল্যের পথে বড় একটি ধাপ। নাম্বার 6, কষ্ট এবং ত্যাগের জন্য প্রস্তুত থাকুন। ফেলিক্স বলেন, সাফল্য একদিনে আসে না, এটা সময় এবং কঠোর পরিশ্রমের ফল। আপনি যদি সত্যি ধনী হতে চান, তবে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। আপনাকে আপনার ব্যবসা এবং জীবনের অনেক কিছু ত্যাগ করতে হবে, তবে সেই ত্যাগের প্রতিফলন আপনি পরে পাবেন। আপনাকে অপ্রতিরোধ্য হতে হবে, কাজ করতে হবে এবং হাল ছাড়লে হবে না। ব্যর্থতা আসবে, কিন্তু সেটি আপনার পথ বন্ধ করবে না। নাম্বার 7, বিক্রির ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। ফেলিক্স বলেন, ধনী হতে হলে আপনি যা বিশ্বাস করেন সেটা বিক্রি করতে জানতে হবে। একজন উদ্যোক্তার জীবনে পণ্য কিংবা সেটা বিক্রি করাটা একেবারে অপরিহার্য। আপনার পণ্য বা সেবা উপস্থাপন করার ক্ষমতা থাকা দরকার। বিক্রির দক্ষতা থাকলে আপনি যে কোনো জায়গা থেকে অর্থ আয় করতে পারবেন। নাম্বার 8, অবিচলিতভাবে এগিয়ে চলা। ফেলিক্সের সবচেয়ে বড় উপদেশ হলো, সাফল্য আসতে সময় নেয়, এটা একদিন অর্জিত হয় না। সাফল্যের পথে আপনি অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন, তবে আপনাকে এগিয়ে চলতে হবে। কোনো পরিস্থিতিতেই থামবেন না। পরিশ্রম এবং আত্মবিশ্বাসের মাধ্যমে সফলতা অর্জন সম্ভব। ফেলিক্স ড্যানিসের হাউ টু গেট রিচ বইটি শুধু টাকা উপার্জন নয়, এটি একটি জীবন দর্শন যা আপনাকে সঠিক মনোভাব তৈরি করতে শেখাবে। আপনার পথে বাধা আসবে, কিন্তু আপনাকে থামলে হবে না। ফেলিক্সের মতে ধনী হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের লক্ষ্য নির্ধারণ করুন, ঝুঁকি নিন এবং ব্যবসায়িক কৌশলগুলো শিখুন। মালিকানা অর্জন করুন এবং কখনোই ত্যাগ করবেন না। ফেলিক্স ড্যানিসের এই বইটি শুধুমাত্র একটি ব্যবসায়িক গাইড নয়, বরং এটি একটি মানসিকতা যা আপনাকে বাস্তব জীবনে এগিয়ে যেতে সহায়তা করবে। তুমি কি প্রস্তুত? ফেলিক্স ড্যানিসের এই বইয়ের গোপন টিপস তোমার জীবন বদলে দিতে পারে। কমেন্টে জানাও তুমি কিভাবে ধনী হতে চাও। আর যদি এই ভিডিওটি তোমার কাজে আসে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
কেউ বিশ্বাস করতো না যে একটা বৈদ্যুতিক গাড়ি একদিন বিশ্বকে কাঁপিয়ে দেবে। সবাই বলতো এটা অসম্ভব, কিন্তু একজন মানুষ সেই অসম্ভবকে চ্যালেঞ্জ করেছিল, ইলন মাস্ক। এক অর্ডিনারি ইঞ্জিনিয়ার যে পৃথিবীকে বদলাতে চেয়েছিল, ব্যবসা নয় ভবিষ্যৎ গড়তে চেয়েছিল। আজ আমরা জানবো কিভাবে ইলন মাস্ক শূন্য থেকে তৈরি করলেন টেসলা, এবং তার গল্প থেকে কিভাবে আমরা আমাদের জীবনে 5টি শক্তিশালী শিক্ষা নিতে পারি। নাম্বার 1, স্বপ্ন আর উদ্দেশ্য। টেসলা শুধুমাত্র গাড়ি কোম্পানি নয়, এটি একটি উদ্দেশ্য। মার্কস চেয়েছিলেন পৃথিবীকে ফসল ফিউল থেকে মুক্ত করতে, কিন্তু তখন ইলেকট্রিক কার মানে স্লো, বোরিং, আর কেউ কিনতে চায় না। 2003 সালে টেসলা শুরু হয়, কেউ বিশ্বাস করেনি। তবুও মার্কস বলেছিলেন আমরা প্রমাণ করব ইলেকট্রিক কারই ভবিষ্যৎ। আর আজ টেসলা পৃথিবীর সবচেয়ে মূল্যবান গাড়ি কোম্পানি। লেসন একটাই, যদি তোমার পারপাস পরিষ্কার থাকে পুরো দুনিয়া তোমাকে থামাতে পারবে না। নাম্বার 2, ঝুঁকি নেওয়ার সাহস। ইলন মাস্ক শুধু স্বপ্নই দেখেননি, তিনি তার সবকিছু বাজি রেখেছিলেন সেই স্বপ্নের পিছনে। 2008 সালে টেসলা আর স্পেসএক্স দুই কোম্পানি দেউলিয়া হওয়ার পথে। বিনিয়োগকারীরা সরে গিয়েছিল, কিন্তু মার্কস তার শেষ $40 মিলিয়ন টেসলাতে লগ্নি করলেন। এটাই সাহস, ক্যালকুলেটেড রিস্ক। যখন সবাই ভয় পায় তখন কাজ করা, এটাই এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট। ঝুঁকি নাও, কিন্তু পরিকল্পনা করে। ব্যর্থতাকে ভয় নয়, শিক্ষা হিসাবে দেখো। নাম্বার 3, উদ্ভাবন এবং সমস্যার সমাধান। ইলন মাস্ক কখনো অন্যদের মতো আরো একটা গাড়ি বানাবো ভাবেননি। তিনি ভেবেছিলেন আমি এমন কিছু বানাবো যা দুনিয়াকে বদলে দেবে। রোডস্টার, মডেল এক্স, সুপারচার্জার নেটওয়ার্ক সবকিছু নতুনভাবে ডিজাইন করা হয়। টেসলা কেবল গাড়ি বিক্রি করেনি, তারা সফটওয়্যার অন হুইলস তৈরি করেছে। যেখানে সবাই সমস্যা দেখে সেখানেই ইলন মাস্ক সমাধান খোঁজে। আজ যদি তুমি নিজের জীবনে নতুন কিছু করতে চাও, তাহলে প্রথমে প্রশ্ন করো আমি কিভাবে এটা আরো ভালোভাবে করতে পারি। নাম্বার 4, পরিশ্রম ও অধ্যবসায়। ইলন মাস্ক দিনে 15 ঘন্টা কাজ করতেন। টেসলা রোডস্টার যখন বারবার ব্যর্থ হচ্ছিল, ইলন মাস্ক নিজেই গ্যারেজে গিয়ে ব্যাটারি ঠিক করতেন। তিনি বলেছিলেন যদি কিছু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয় তবে তুমি করবেই, ব্যর্থতার ভয় যতই থাকুক না কেন। অধ্যবসায় মানে হচ্ছে তুমি যতবার পড়ে যাও ততবারই আবার উঠে দাঁড়ানো। সাফল্য রাতারাতি আসে না, এটা আসে তখনই যখন তুমি হাল ছেড়ে না দাও। নাম্বার 5, টিম ও নেটওয়ার্ক। ইলন মাস্ক জানতেন একা কিছু সম্ভব নয়। টেসলার প্রতিটি ডিপার্টমেন্টে তিনি এমন মানুষ রাখতেন যারা তাদের মতোই পাগল, ডিমার, ডোয়ার, বিলিভার। তুমি যত ভালো টিম তৈরি করতে পারবে তত দ্রুত তোমার স্বপ্ন বাস্তব হবে। নেটওয়ার্কিং মানে শুধু পরিচিতি নয়, এটা শেখা, শেয়ার করা আর একে অপরকে তুলে ধরা। ইলন মাস্ক আমাদের শেখায় সাহস, উদ্ভাবন, অধ্যবসায় আর উদ্দেশ্য থাকলে তুমি যে কোনো কিছু সম্ভব করতে পারো। তুমি যদি তোমার জীবনে টেসলা বানাতে চাও তাহলে আজই শুরু করো, ছোট ঝুঁকি নিয়ে, বড় উদ্দেশ্য নিয়ে। আর যদি এই ভিডিওটি তোমাকে অনুপ্রেরণা দেয় তাহলে এক্সপ্লোর মিনময় 2.0 সাবস্ক্রাইব করো, কারণ আমি বিশ্বাস করি এভরি ড্রিম ডিজার্ভ এ প্ল্যান। আপনি কি জানেন পৃথিবীর শীর্ষ 1% ধনী মানুষের হাতে পুরো বিশ্বের 45% সম্পদ রয়েছে, কিন্তু গরিবরা কেন গরিবই থেকে যায়? আজকের এই ভিডিওতে জানবো 10টি গুরুত্বপূর্ণ কারণ যেগুলো গরিবদের সারা জীবন গরিব করে রাখে, এবং এই কারণ থেকে বের হওয়ার উপায় শিখবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি কারণের সমাধান দেওয়া থাকবে। কারণ নাম্বার 1, গরিবরা টাকা নিয়ে ভুল ধারণা পোষণ করে। গরিবদের বিশ্বাস ধনী হওয়া মানে লোভী হওয়া। পয়সা খারাপ জিনিস, টাকা নিজে থেকে আসবে। ধনীদের চিন্তাভাবনার মতো চিন্তা করুন। ধনীরা জানে টাকা কিভাবে বিনিয়োগ করলে তা বাড়বে। ওয়ারেন বাফেটের মতো বিনিয়োগ মাইন্ডসেট তৈরি করুন। কারণ নম্বর 2, গরিবরা খরচ কমানোর বদলে আয় বাড়ানোর চিন্তা করে না। গরিবরা ভাবে আমি মাসে 20,000 টাকা ইনকাম করি, তাই আমার খরচ কমাতে হবে। কিন্তু ধনীরা ভাবে আমি কিভাবে 50,000 টাকা ইনকাম করতে পারি। নতুন স্কিল শিখুন, ইনকামের পথ বাড়ান, প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করুন। জেফ বেজোস ছোট চাকরি ছেড়ে বিজনেস শুরু করেন, আজকে অ্যামাজন বিশ্বের শীর্ষ কোম্পানি। কারণ নম্বর 3, গরিবরা বিনিয়োগ করে না। গরিবরা ভাবে যত টাকা পায় সব খরচ করি। ধনীরা টাকা কাজে লাগায়, স্টক মার্কেট, রিয়েল এস্টেট, ব্যবসা বিনিয়োগ করে। আপনার ইনকামের 20% বিনিয়োগ করুন, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, বিজনেস স্টার্ট করুন। কারণ নম্বর 4, গরিবরা সময় নষ্ট করে, ধনীরা সময় ব্যবহার করে। গরিবরা দিন কাটায় টিভি দেখে, সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, ধনীরা সময় ব্যয় করে, বই পড়ে, নতুন স্কিল শেখে, নেটওয়ার্ক তৈরি করে। প্রতিদিন 1 ঘন্টা স্কিল ডেভেলপমেন্টে দিন, বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। বিল গেটস প্রতি বছর 50টারও বেশি বই পড়েন। কারণ নম্বর 5, গরিবরা ধনী হতে ভয় পায়। গরিবরা ভাবে আমি বড় ব্যবসা চালাতে পারবো না, আমি ধনী হতে পারবো না। নিজেকে বিশ্বাস করুন, ছোট থেকে শুরু করলেও বড় কিছু করা সম্ভব। ধীরুভাই আম্বানি শুরু করেছিলেন মাত্র 1000 টাকায়, কিন্তু আজ রিলায়েন্স ইন্ডিয়ার শীর্ষ কোম্পানি। কারণ নম্বর 6, গরিবরা শুধু সেভিংসের উপর নির্ভর করে। গরিবদের সাধারণ ভুল, বেশি টাকা জমালে ধনী হব, কিন্তু ইনফ্লেশন টাকাকে কমিয়ে দেয়। টাকা জমিয়ে শুধু রেখে দেবেন না, বিনিয়োগ করুন। অ্যাক্টিভ প্লাস প্যাসিভ ইনকাম সোর্স বানান। রাকেশ ঝুনঝুনওয়ালা সেভিংস না করে ইনভেস্ট করে তিনি আজ কোটিপতি। কারণ নম্বর 7,
গরিবরা নেতিবাচক মানুষের সাথে সময় কাটায়। গরিবদের 5 বন্ধুর মধ্যে 3 জন হয়তো ব্যর্থ ও নেতিবাচক চিন্তা করে। ধনীরা সফল মানুষদের সাথে সময় কাটায়। সফল ও পজিটিভ মানুষদের সাথে মিশুন। মেন্টরশিপ নিন। ইলন মাস্ক সবসময় জ্ঞানী মানুষদের সাথে কাজ করেন। কারণ নম্বর 8, গরিবরা ফালতু ঋণ নেয়। গরিবরা লোন নেয় বাড়ি, মোবাইল, অপ্রয়োজনীয় জিনিসের জন্য। ধনীরা লোন নেয় বিজনেস ও ইনভেস্টমেন্টের জন্য। কেবল ইনকাম বাড়ানোর জন্য লোন নিন। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থেকে দূরে থাকুন। মুকেশ আম্বানি টাকা ধার নিয়ে ইনভেস্ট করে আজ এশিয়ার ধনী ব্যক্তি। কারণ নম্বর 9, গরিবরা জীবনের লক্ষ্য ঠিক করে না। গরিবদের লক্ষ্য নেই, ধনীদের লক্ষ্য রয়েছে। উদ্দেশ্য ছাড়া জীবন কাটালে সফলতা আসবে না। লাইফ গোল সেট করুন। ফাইন্যান্সিয়াল প্ল্যান তৈরি করুন। স্টিভ জবস 10 বছর আগে লক্ষ্য ঠিক করেছিলেন, পরে অ্যাপেল গড়েছেন। কারণ নম্বর 10, গরিবরা সুযোগের অপেক্ষায় বসে থাকে। একদিন সবকিছু হয়ে যাবে, এই ধারণা ভুল। সুযোগ আসে না, তৈরি করতে হয়। অ্যাকশন নিন। আজ থেকে কিছু নতুন শিখুন। অপেক্ষা নয়, কাজ শুরু করুন। জ্যাক মা 30 বার ব্যর্থ হয়ে আলিবাবা প্রতিষ্ঠা করলেন। এই 10টি কারণে মানুষ গরিব থাকে, কিন্তু আপনি যদি এগুলো সমাধান করেন তাহলে সফলতা আসবেই। কোন পয়েন্টটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তুমি জানো কে তোমার সবচেয়ে বড় শত্রু? দারিদ্র, ব্যর্থতা, সময়ের অভাব? না, ওরা কেউ না। তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের ইগো। হ্যাঁ, সেই অহংকার যেটা তোমাকে শিখতে দেয় না, যেটা তোমার উন্নতি রুখে দেয়, যেটা বলে তুই সব জানিস। কিন্তু যখন জীবন তোমাকে আঘাত করে তখন এই ইগোই তোমাকে ধ্বংস করে। ইগো ইজ দ্য এনিমি এই বইটা একটা আয়নার মতো, যেখানে তুমি নিজের ভিতরের আসল শত্রুকে দেখতে পাবে আর শিখবে কিভাবে ইগোকে হারিয়ে জীবনকে জিততে হয়। জীবনের 3টি স্তর: অ্যাসপায়ার, সাকসেস, ফেলিওর। কিভাবে ইগো আমাদের ধ্বংস করে এবং কিভাবে আমরা সেটিকে নিয়ন্ত্রণ করতে পারি। নাম্বার 1, অ্যাসপায়ার। স্বপ্ন দেখা শুরু, কিন্তু ইগোর ছায়া শুরু হয়। যখন তুমি স্বপ্ন দেখো, লক্ষ্য ঠিক করো, তখনই ইগো আস্তে আস্তে মাথা তোলে। ইগো বলে তুই সেরা হবি, কিন্তু সফল হওয়ার আগে যদি ইগো ঢুকে পড়ে তুমি শেখা বন্ধ করে দেবে। শিখতে হলে আগে নিজেকে খালি করতে হয়। আমি জানি না, এই কথাটা বলার সাহস রাখতে হয়। নিজের ভবিষ্যৎ ভাবার আগে নিজের আজকের সীমাবদ্ধতা স্বীকার করো। যেখানেই যা শিখতে পারো শেখো। নিজের কাজের কৃতিত্ব নিজের মুখে বলবে না, কাজ যেন কথা বলে। নাম্বার 2, সাকসেস। সফলতা যখন ইগোর খেলা শুরু হয়। সফল হওয়ার পরেই ইগো সবচেয়ে বিপজ্জনক হয়। তুমি যখন সাফল্যের স্বাদ পাও তখন মনে হতে শুরু করে আমি সেরা, আমি যা করি ঠিক করি, আমাকে কেউ থামাতে পারবে না। এখান থেকে শুরু হয় পতনের রাস্তা। জন লেনন বা মাইক টাইসন দুজনেই ইগোর কারণে নিজের ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল। সফলতা মানে শেষ নয়, শেখা চলতেই থাকে। নিজের চারপাশে এমন লোক রাখো যারা তোমার ভুল ধরিয়ে দিতে পারে। নিয়মিত জার্নাল করো, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো, যেন নিজের সীমাবদ্ধতা মনে থাকে। নাম্বার 3, ফেলিওর। ব্যর্থতার পর ইগো কিভাবে ফেঁসে রাখে। যখন তুমি পড়ে যাও, ইগো তোমার কানে ফিসফিস করে, তোর দোষ না, ওদের দোষ। ব্যর্থ হওয়ার পর যদি তুমি নিজেকে শুধরানোর বদলে নিজের দোষ খুঁজতে থাকো, তখন তুমি আর উঠতে পারবে না। ইগো ব্যর্থতার দায় নেয় না, শেখে না। সব ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নাও। আমি কি শিখলাম এই প্রশ্ন করো সবসময়। ব্যর্থতার সময় নিজের চারপাশের সমালোচকদের কথা শোনার চেষ্টা করো। ইগোকে চুপ করিয়ে বাস্তবতা মেনে নিতে শেখো। ইগো বনাম আত্মবিশ্বাস, পার্থক্য বোঝা জরুরি। ইগো সেলফ কনফিডেন্স, নিজেকে সবার উপর ভাবা, নিজেকে চেনা ও মূল্য দেওয়া। শেখার দরজা বন্ধ করে দেয়, শেখার প্রতি আগ্রহ বাড়ায়, অন্যকে হেয় করে, অন্যকে শ্রদ্ধা করে। সাফল্যকে নিজের কৃতিত্ব বলে আর সাফল্যকে ভাগ করে নেয়। এই বইয়ের 10টি অমূল্য শিক্ষা। 1, অলওয়েজ বি এ স্টুডেন্ট। শেখা কখনো থামিও না, যত বড়ই হও। বিগিনার্স মাইন্ডসেট রাখো। 2, লেট ইউর অ্যাকশন স্পিক। কথা নয়, কাজ দিয়ে নিজেকে প্রমাণ করো। 3, সাইলেন্ট ইজ স্ট্রেংথ। সবার সামনে সব বলতে হবে না, নীরবতা থেকেও শক্তি আসে। 4, ডোন্ট বি অ্যাডিক্টেড টু প্রেজ। বাহবা পেয়ে নেশাগ্রস্ত হয়েও না। 5, ডিটাচ ফ্রম সাকসেস। সাফল্যকে নিজের পরিচয় বানিও না, ওটা সাময়িক। 6, ফেলিওর ইজ এ টিচার, নট এ লেভেল। ব্যর্থতা মানে শেষ না, সেটা হলো শুরু। 7, ডোন্ট কম্পেয়ার। অন্যের সঙ্গে তুলনা করা মানে ইগোকে আমন্ত্রণ জানানো। 8, কিল এন্টাইটেলমেন্ট। কেউ তোমার কাছে কিছুই ঋণী না, সবকিছু অর্জন করতে হবে। 9, প্র্যাকটিস হিউমিলিটি। সবসময় মনে রাখো আমি যা জানি তা অসীমের এক ফোঁটা। 10, বিল্ড ক্যারেক্টার নট ইমেজ। মানুষ হব, ইনস্টাগ্রাম হিরো না। এখন প্রশ্ন হলো ইগো কাটাতে করণীয় কি? মেডিটেশন, নিজেকে সংযত রাখে। জার্নালিং, চিন্তা পরিষ্কার করে। রিডিং বায়োগ্রাফিক্স, বড় মানুষদের ভুল দেখে শেখার সুযোগ। ফিডব্যাক নেওয়া,
নিজের ভুলগুলো জানতে সাহায্য করে। মানুষকে প্রভাবিত করা আর সত্যিকারের অর্থে প্রভাবশালী হওয়া সম্পূর্ণ আলাদা। যারা জানে তারা কথা বলে না, যারা কথা বলে তারা জানে না। অহংকার হলো তুমি যা চাও এবং যা আছে তার শত্রু। তোমার ইগো তোমাকে বলে তুই সেরা, কিন্তু জীবন তোমাকে বলে তুই সব জানিস না। আজ যদি তুমি নিজের ইগোকে সোজা মুখে বলতে পারো, চুপ করে বস, আমি শিখতে চাই, তাহলে একদিন পুরো পৃথিবী তোমাকে বলবে এই ছেলেটা বা মেয়েটা আসলে সেরা। কিন্তু সেটা অহংকার দিয়ে নয়, বিনয় এবং অধ্যবসায় দিয়ে। এই ভিডিওটা যদি তোমাকে একটু ভাবতে বাধ্য করে, তাহলে এখনই লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুর কাছে, কারণ হয়তো তোমার বন্ধুটাও তার নিজের ইগোর সঙ্গে লড়াই করছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো এক্সপ্লোর মিনময় 2.0। আমি তোমার বন্ধু মিনময়, তোমার পাশে আছি। তুমি কি কখনো এমন কারোর সঙ্গে দেখা করেছো যাকে সবাই অটোমেটিকলি সম্মান করে? এমন কেউ যার কথা কম কিন্তু উপস্থিতি তুমুল, সে হাসে কম কিন্তু তার সিদ্ধান্ত সবাই মানে, যে চিৎকার করে না কিন্তু কেউ তার সামনে কথা কাটায় না। এই মানুষটি কোনো সুপার হিরো নয়, সে একজন 3% পুরুষ। হাউ টু বি এ 3% ম্যান। কোরি ওয়েনের লেখা বইটি বলছে পৃথিবীর মাত্র 3% পুরুষ আছে যারা আত্মবিশ্বাসী, আত্মমর্যাদাপূর্ণ, নারীর কাছে আকর্ষণীয় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সম্মানের যোগ্য। বাকি 97% পুরুষ চাটুকারিতা করে, অতিরিক্ত ভালোবাসা দিয়ে ভুল করে, আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে চায়। কিন্তু 3% পুরুষ নিজের স্ট্যান্ড জানে, নিজের রুটিন জানে, নিজেকে ভালোবাসে এবং নিজেকে সম্মান করে, ফলে সমাজও তাকে সম্মান করে। আজকে আমরা জানবো সেই 3% পুরুষ হওয়ার 9টি নিয়ম, যেগুলো মেনে চললে তোমার সম্পর্ক, ক্যারিয়ার, পরিবার সব জায়গায় তুমি সম্মান পাবে। নিয়ম 1, নিজের একটা স্ট্যান্ড থাকতে হয়। যদি তুমি সবসময় সবাইকে খুশি করতে চাও, তাহলে কেউ তোমাকে সিরিয়াসলি নেবে না। যে পুরুষ নিজের সিদ্ধান্তে অটল, তাকে নারীও চায়, সমাজও সম্মান করে। রাহুল প্রতিদিন প্রেমিকার মুড অনুযায়ী প্ল্যান বদলায়। সে বলে যেখানে তুমি চাইবে আমি যাব। ফলাফল, মেয়েটি একসময় বলল তুমি খুব বোরিং। আর অন্যদিকে আরিয়ান বলে আমি আজ সন্ধ্যা 6টায় ক্যাফেতে থাকবো, তুমি আসতে পারলে ভালো লাগবে। মেয়েটি ভাবলো এই ছেলের লাইফে ডিরেকশন আছে, সে গেল। তোমার বন্ধুরা বলল চলো এক রাত পার্টি করি, তুমি বললে না কাল সকালে আমার ক্লাস আছে, তারা ঠাট্টা করলো। কিন্তু 1 বছর পর তারাই বলল ভাই তুই ঠিক ছিলি, তুমি রিলেশনশিপে কিন্তু পার্টনার বাউন্ডারি পেরিয়ে যাচ্ছে। তুমি যদি স্পষ্টভাবে শান্তভাবে বলো এইটা আমার সীমার বাইরে, তখনই সম্মান তৈরি হয়। স্ট্যান্ড না থাকলে মানুষ তোমাকে বসতে বাধ্য করবে। নিজেকে গুরুত্ব দাও, তবে অন্যরা দেবে। নিয়ম 2, নিজের ওপর কাজ করো, অন্যকে না বদলাতে চাও। তুমি কাউকে পরিবর্তন করতে পারো না যদি তুমি নিজেই বদল না হও। তোমার গার্লফ্রেন্ড কথা রাখছে না, তুমি অভিযোগ করে যাচ্ছ, সে বিরক্ত। কিন্তু যদি তুমি নিজের সময় ব্যবস্থাপনায় মন দাও, পড়াশোনায় মন দাও, সে নিজেই ভাববে এই ছেলে সিরিয়াস, আমিও ঠিক হই। বন্ধু দেরি করে আসে আর তুমি তাকে বকা না দিয়ে পরের বার নিজের রুটিন ফলো করে চুপচাপ চললে, তোমার আচরণে সে বুঝবে তুমি সময়ের মূল্য দাও। তুমি রিলেশনশিপে থাকো, কিন্তু প্রতিবার ঝগড়া হলে তুমি যদি ব্লেম দাও, সম্পর্ক ভেঙে যাবে। কিন্তু তুমি যদি ইন্ট্রোস্পেক্ট করে বলো আমি কিভাবে আরো ভালো হতে পারি, তখনই সম্পর্ক গভীর হয়। কন্ট্রোল তুমি তখনই পাবে যখন নিজের উপর ফোকাস রাখবে। নিয়ম 3, আত্মনির্ভর হও। একজন 3% পুরুষ কখনো নিজের দুঃখ নিয়ে লোক দেখানো কান্না করে না। সে তার ভুল বোঝে, শেখে, ঘুরে দাঁড়ায়। সন্দীপ চাকরি হারালো, সে বাবা মাকে দোষ না দিয়ে ফ্রিল্যান্সিং শিখে 6 মাসে নিজের উপার্জন শুরু করলো। সবাই বলল এই ছেলে ভাঙে না। রিয়া রিলেশনশিপে ছিল, ছেলেটি গোস্ট করে চলে যায়। সে ডিপ্রেশনে না গিয়ে জার্নালিং, থেরাপি শুরু করে, নিজেকে বদলে ফেলে। আজ সে কনফিডেন্স এবং ইন্ডিপেন্ডেন্ট। তোমার এক্সাম খারাপ হলো, তুমি ব্লেম না দিয়ে যদি বলো আমার প্রিপারেশন খারাপ ছিল, আগামীবার দ্বিগুণ করব, তুমি তখনই লিডার। নিজের দায়িত্ব নিজে নাও, তোমার প্রতিটি পদক্ষেপে সম্মান জন্ম নেবে। নিয়ম 4, অতিরিক্ত ভক্তি নয়, আত্মসম্মান জরুরি। প্রেমে পড়ে অনেকে বলে তুমি ছাড়া আমি মরব, এতে সম্পর্ক ভালো হয় না, বরং চাপ তৈরি হয়। তোমার গার্লফ্রেন্ড বারবার তোমাকে অবহেলা করছে, তুমি যদি বলো আমি নিজেকে ভালোবাসি তাই দূরে সরে যাচ্ছি, সে তোমাকে আরেকবার ভেবে দেখবে। যে নিজেকে ভালোবাসে না, অন্যেও তাকে ভালোবাসবে না। দিনে 15 মিনিট করে মিরর অ্যাফার্মেশন করো, আমি নিজের সম্মান রক্ষা করি। আত্মসম্মান বাড়ে যেসব কাজ করলে। 1, নিজের কাছে ওয়াদাকৃত কাজ সময় মতো শেষ করা। 2, নিজের হেলথের যত্ন নেওয়া। 3, যাকে পছন্দ না তার সামনে চাটুকার না হওয়া। নিয়ম 5, কথা কম কাজ বেশি। সুমন বলে আমি জিম করব, নতুন প্রজেক্ট শুরু করব, কিন্তু কিছুই করে না। আর রাকেশ চুপচাপ অ্যাকশন নেয়, 3 মাসে বডি ট্রান্সফর্ম করে, এখন সবাই তাকে ফলো করে। তুমি কি বললে সেটা কেউ মনে রাখে না, তুমি কি করলে সেটাই সম্মান আনে। আজ থেকে যে লক্ষ্য নেবে
তা লিখে রাখো। তারপর কাউকে না বলে সেটা করো। প্রতিদিন রাতে নিজের কাজগুলো রিভিউ করো। তুমি যদি নিজেকে ইমপ্রেস করতে পারো, তাহলে অন্যদের ইমপ্রেস করতে হবে না। নিয়ম 6, কাউকে তার নিজের ভুল বুঝতে দাও। তোমার বন্ধু বা প্রেমিক ভুল করেছে, তুমি যদি সাথে সাথে তাকে ধরিয়ে দাও, সে প্রতিরোধ করবে। কিন্তু যদি তুমি ধৈর্য ধরো, সে নিজে অনুশোচনা করবে এবং তোমার প্রতি শ্রদ্ধা বাড়বে। শান্ত থাকা সবসময় দুর্বলতা নয়, কখনো কখনো এটা সবচেয়ে শক্তিশালী কৌশল। সবাইকে আজ থেকেই বদলাতে হবে এই চিন্তা বাদ দাও, বরং নিজের কামনেস দিয়ে অন্যকে বদলাতে দাও। নিয়ম 7, নিজেকে হারাতে নয়, খুঁজে পেতে ভালোবাসো। অনেকে প্রেমে পড়ে নিজের পরিচয় হারিয়ে ফেলে। সে কি চায়, কি পছন্দ করে, সব ভুলে যায়। কিন্তু 3% পুরুষ জানে ভালোবাসা মানে নিজের উপর বিশ্বাস রাখা এবং অপরকে সঠিকভাবে গ্রহণ করা। নিজেকে না ভালোবেসে কাউকে ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি চাই? নিজের প্যাশন, লক্ষ্য, সীমানা স্পষ্ট না থাকলে তুমি সম্পর্কেও হারিয়ে যাবে। নিয়ম 8, রিজেকশনকে ভয় নয়, চ্যালেঞ্জ মনে করো। তুমি কাউকে প্রপোজ করেছো, সে না বলে দিয়েছে। তুমি ভেঙে পড়লে তোমার আত্মসম্মান কমে যাবে। কিন্তু তুমি যদি বলো, ঠিক আছে, আমি গ্রো করব, তাহলে সামনে আরো ভালো কিছু আসবে। রিজেকশন ইজ রিডিরেকশন। যাকে সম্মান দরকার সে তোমার কাছে নিজেই আসবে। প্রতিবার না শুনলে বলো, এটা আমার জন্য ছিল না, আরো ভালো কিছু আসবে। প্রতিটি ব্যর্থতা মানে শিখে নেওয়ার নতুন সুযোগ। নিয়ম 9, তুমি যা করো সেটার সাথে সম্মান যুক্ত করো। চাওয়ালা, গাড়ি চালক, অফিসার, যেই হও না কেন, তুমি যদি নিজের কাজকে ভালোবাসো, সময় মতো করো এবং মানুষের সাথে সদ্ব্যবহার করো, তোমাকে কেউ ছোট করবে না। সম্মান চাকরি বা ডিগ্রির মধ্যে নয়, ব্যক্তিত্বের মধ্যে। প্রতিদিন নিজের দায়িত্বকে গুরুত্ব দাও। টাইম কমিটমেন্ট রাখো, কথা রক্ষা করো, ট্রুথফুল থেকো। সম্মান পাওয়ার জন্য আগে নিজেকে সম্মান দিতে শেখো। তুমি যদি নিজের কথার মান রাখো, নিজের শরীর, সময়, চিন্তা সবকিছু যত্ন নাও, তাহলে পৃথিবীও তোমাকে শ্রদ্ধা জানাবে। একটা কথা মনে রেখো, সম্মান কেবল অন্যদের সম্মান পাওয়া নয়, বরং নিজেকে এমন জায়গায় পৌঁছে দেওয়া যেখানে তুমি নিজের দৃষ্টিতে একজন শ্রদ্ধেয় ব্যক্তি। তুমি কি 3% পুরুষ হতে চাও? তাহলে এই 9টা নিয়ম লিখে রাখো, প্রতিদিন মেনে চলো আর নিজেকে বদলাতে থাকো। কারণ একটা কথা সবসময় সত্য, তুমি নিজেকে যতটুকু গুরুত্ব দাও, এই দুনিয়াও ঠিক ততটুকুই তোমাকে মূল্যায়ন করে। এখন এই ভিডিওটা শেয়ার করো আর এক্সপ্লোর মিনময় 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নিচে কমেন্টে লেখো, আমি 3% হওয়ার জন্য প্রস্তুত। তুমি পারবে। আমি তোমার বন্ধু মিনময়, তোমাকে বিশ্বাস করি। এই বইটি শুধু সম্পর্ক নয়, আত্মমর্যাদা, আত্ম উন্নয়ন এবং আত্মনির্ভরশীল হওয়ার একটা অসাধারণ গাইড। তাই চলো আজ থেকে শপথ নেই, আমরা 3% পুরুষ হব, নিজের আত্মসম্মানের লড়াই নিজেই লড়ব। আপনি হয়তো প্রতিদিন পরিশ্রম করছেন, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করছেন, কিন্তু মাস শেষে ব্যাংকে টাকা নেই। এমআই, ক্রেডিট কার্ড, ব্যক্তিগত লোন এইসব আপনার জীবন নিয়ন্ত্রণ নিয়েছে। কিন্তু আপনি জানেন কি, ধনী হওয়ার জন্য বড় ইনকাম দরকার নয়, দরকার সঠিক ফাইন্যান্সিয়াল মাইন্ডসেট। আজ আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যেটি লক্ষ লক্ষ মানুষকে ঋণমুক্ত করেছে এবং তাদের জীবন বদলে দিয়েছে। এই বইটির নাম দ্য টোটাল মানি মেকওভার, লেখক ডেভ র্যামসি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাদেরকে এমন কিছু টিপস শেয়ার করব যা আপনার ইনকাম বাড়িয়ে আপনাকে ধনী করে তুলতে পারে। ডেভ র্যামসি নিজে একসময় ছিলেন কোটিপতি, কিন্তু তার সম্পদ ছিল ঋণে ভরপুর। মাত্র 26 বছর বয়সে তিনি দেউলিয়া হয়ে যান। এরপর নিজেকে গড়ে তোলেন নতুন করে, শিখলেন অর্থ ব্যবস্থাপনার মূল মন্ত্র, ধৈর্য, কৌশল ও শৃঙ্খলা। এরপর তিনি হাজার হাজার মানুষকে সেই পথ দেখিয়েছেন যে পথে নিজেই হেঁটেছেন। তার রেডিও শো, বই, ফাইন্যান্সিয়াল কোর্স এবং ডেভ র্যামসির ফাইন্যান্সিয়াল পেস ইউনিভার্সিটি লাখ লাখ পরিবারকে ঋণমুক্ত জীবনের স্বাদ দিয়েছে। দ্য টোটাল মানি মেকওভার বইয়ের মূল শিক্ষা এবং 7টি বেবি স্টেপ। স্টেপ নাম্বার 1, ইমার্জেন্সি ফান্ড। প্রথম ধাপ, জীবনের যে কোনো অনিশ্চিত সময়ে যেন আপনি হোঁচট না খান, তার জন্য জরুরি তহবিল তৈরি করুন। কারণ জীবন অনিশ্চিত, মেডিকেল, চাকরি হারানো, হঠাৎ বিপদ, এই তহবিলই হবে আপনার প্রথম রক্ষা কবচ। স্টেপ 2, ডেভিড স্নোবল। ঋণ শোধের জন্য ডেভ র্যামসির বিখ্যাত ডেভিড স্নোবল মেথড। সব ঋণ একসাথে নয়, বরং সবচেয়ে ছোট ঋণটা আগে শোধ করুন। একটার পর একটা ঋণ মেটানোর পর যে মানসিক শান্তি পাবেন তা আপনার গতি বাড়াবে। স্টেপ 3, পূর্ণ এমার্জেন্সি ফান্ড। 3 থেকে 6 মাসের খরচ যেন আপনার হাতে থাকে এমন একটি ফান্ড তৈরি করুন। জীবনে বড় ঝড় আসতেই পারে, চাকরি চলে গেলে বা বড় বিপদ এলে যেন আপনার জীবন ভেঙে না পড়ে, তবে আপনি প্রস্তুত থাকলে সেটা আপনার জীবন বদলাবে। স্টেপ 4, রিটায়ারমেন্ট ফান্ডে 15% ইনকাম ইনভেস্ট করুন। পেনশনের উপর নির্ভর না করে নিজে ইনভেস্ট করে ভবিষ্যতে নিরাপত্তা করে তুলুন। ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার জন্য আজকেই বীজ বপন করুন। স্টেপ 5, সন্তানের শিক্ষার ফান্ড তৈরি করুন। আপনার সন্তান যেন ঋণের বোঝা না নিয়ে উচ্চশিক্ষা নিতে পারে, সেই দায়িত্ব আপনার। স্টেপ 6, হোম লোন পুরোপুরি শোধ করুন। নিজের বাড়ি নিজের নামে হোক, ইএমআই মুক্ত। বাড়ি মানে স্বাধীনতা এবং এটা আপনার শক্তি। স্টেপ 7,
সম্পদ গঠন ও দান অন্যদের সাহায্য করুন। সমাজকে ফেরত দিন, কারণ সত্যিকারের ধনী তারাই যারা দিতে পারে। ধনী মানে কেবল টাকার পরিমাণ নয়, ধনী মানে উদারতা। ফাইন্যান্সিয়াল ফিটনেস টেস্ট। এই টেস্টটি আপনাকে জানাবে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। আপনার কি জরুরি তহবিল আছে? আপনার কি বাজেট প্ল্যান আছে? আপনি মাসে কত টাকা সঞ্চয় করেন? আপনার নেটওয়ার্ক কি ঋণমুক্ত? আপনার খরচ কি আপনার ইনকামের তুলনায় বেশি? এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয় তাহলে আর দেরি নয়, আজই পরিবর্তন আনুন। কমন মিস্টেক যা আমরা সবাই করি: বাজেট ছাড়া খরচ করা, লাক্সারি জিনিস কেনা শুধু সোশ্যাল স্ট্যাটাস দেখাতে, ফিউচার প্ল্যানিং না থাকা, অন্যের মতো জীবন কাটাতে গিয়ে নিজের পথ হারিয়ে ফেলা, ফেসবুক ইনস্টাগ্রামে দেখানো জীবনের পিছনে ছোটা, অতিরিক্ত এমআই নিয়ে ফেঁসে যাওয়া, ভবিষ্যতের কথা না ভেবে শুধু প্রেজেন্টে বাঁচা। ডেভ র্যামসি বলেন, এখন অন্য কারো মতো বাঁচো না, যাতে পরে তুমি অন্য কারো মতো বাঁচতে পারো না। ইনকাম যতই হোক, প্রতিটি টাকার জন্য আগেই পরিকল্পনা করুন। এনভেলপ সিস্টেম। নির্দিষ্ট খরচের জন্য খামে টাকা ভাগ করে রাখুন, যেমন ফুড, ট্রান্সপোর্ট, ইউটিলিটিস ইত্যাদি। মাসের শুরুতেই টাকা ভাগ করুন, খাম শেষ মানে খরচ বন্ধ। সিম্পল বাট পাওয়ারফুল। বাস্তব হিসাব কষা। ধরি এক ব্যক্তির ইনকাম 30,000 টাকা। ফিক্স খরচ যেমন বাড়ি ভাড়া, বিদ্যুৎ, মোবাইল, নেট 15,000 টাকা, ইএমআই 5,000 টাকা, খামভিত্তিক খরচ খাবার 3,500 টাকা, ট্রান্সপোর্ট 2,000 টাকা, স্বাস্থ্য 1,500 টাকা, সঞ্চয় 3,000 টাকা। এইভাবে কষ্ট হলেও এক মাসেই খরচের নিয়ন্ত্রণ আসবে। শুরুটা কঠিন, কিন্তু এক মাসেই অভ্যাস বদলাবে। একজন মধ্যবিত্ত ব্যাংক কর্মচারী যিনি ডেভ র্যামসির বেবি স্টেপ মেনে মাত্র 2 বছরে 5 লাখ টাকা ঋণ শোধ করেছেন। এরপর এসআইপি শুরু করে রিটায়ারমেন্টের জন্য ফান্ড তৈরি করেছেন। আজ তিনি মাসে 15,000 টাকা ইনভেস্ট করেন এবং ঋণমুক্ত জীবন কাটাচ্ছেন। আমি তো বেশি ইনকাম করি না, এই মানসিকতা বদলান। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে স্বাধীনতা, যা আপনাকে পছন্দের জীবন দেবে। পরে করব, এই কথা এখনই বাদ দিন। আপনি যদি নিজের টাকাকে নিয়ন্ত্রণ না করেন, সেটা আপনাকে নিয়ন্ত্রণ করবে। তুমি বোকামিকে ছাড়িয়ে যেতে পারো না। একটি বাজেট হলো তোমার টাকা কোথায় যাচ্ছে তা ভাবার পরিবর্তে কোথায় যেতে হবে তা বলা। তোমার মজুরি কাজে লাগাও। আজই আপনার সম্পূর্ণ ঋণের তালিকা করুন, মাসিক বাজেট করুন, জরুরি ফান্ড তৈরির জন্য ছোট ছোট সঞ্চয় শুরু করুন, স্নোবল মেথডে ইএমআই শোধ শুরু করুন। আপনার পরিবারকে এই পথে আনুন। একা সফলতা হয় না। আপনি যদি আজকের ভিডিও থেকে 1% শিক্ষা বাস্তবে কাজে লাগাতে পারেন, তাহলে জীবনের 90% সমস্যা নিজে থেকে সমাধান হবে। এরকম জীবন বদলানো ভিডিও আপনি আরো পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আমি আমার টাকার নিয়ন্ত্রণে আছি। আমি ঋণমুক্ত হতে পারি এবং হব। আমি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছি। ঋণমুক্ত জীবন মানে শুধু টাকা নয়, মানে স্বাধীনতা, মানসিক শান্তি এবং আপনার পরিবারের জন্য সুন্দর ভবিষ্যৎ। আজই শুরু করুন। টাকা নিয়ন্ত্রণ করো, নয়তো টাকা আপনাকে নিয়ন্ত্রণ করবে। আপনি কি প্রস্তুত? এখনই ভিডিওটা শেয়ার করুন আর জীবন বদলানোর যাত্রার সঙ্গী হন। আবার দেখা হবে এক নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত খরচ কমাও, সঞ্চয় বাড়াও, ঋণ মুক্ত থাকো। আপনি ধনী হতে চান, সুখী হতে চান, ফিট থাকতে চান, সবার চোখে শ্রদ্ধার পাত্র হতে চান, তাহলে একটা জিনিস আপনাকে আয়ত্ত করতেই হবে, সেটা হলো সেলফ ডিসিপ্লিন। কারণ সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা এখানে। আপনি ধনী হবেন কি গরিব, সুখী হবেন কি দুঃখী, ফিট থাকবেন নাকি অসুস্থ, সবকিছুর মূল চাবিকাঠি হলো সেলফ ডিসিপ্লিন বা আত্মনিয়ন্ত্রণ। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে অজুহাত না দিয়ে নিজের জীবনকে পুরো বদলে দেওয়া যায়, ব্রায়ান টাসের বিখ্যাত বই নো এক্সকিউজ থেকে। তাহলে চলুন শুরু করা যাক। সফলতা আসলে সহজ, কিন্তু সহজ মানেই তো সহজ কাজ না, বরং কঠিন জিনিসগুলো নিয়মিতভাবে করা। এটাই সেলফ ডিসিপ্লিন। এই বইয়ের মাধ্যমে ব্রায়ান টাসি আমাদের বোঝাতে চেয়েছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্থ, সম্পর্ক, স্বাস্থ্য, ক্যারিয়ার, আত্ম উন্নয়ন সবকিছুতেই সফলতার মূল চাবিকাঠি হলো সেলফ ডিসিপ্লিন। এটি এমন একটি বই যা তোমাকে শেখাবে কিভাবে একেবারে শূন্য থেকে ধনী হওয়া যায়, কিভাবে নিজের সময়কে সর্বোচ্চভাবে কাজে লাগানো যায় এবং কিভাবে প্রতিদিন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া যায় নো এক্সকিউজ বলে। ব্রায়ান টাসি একজন কানাডিয়ান আমেরিকান বক্তা, ব্যবসায়ী এবং মোটিভেশনাল রাইটার। তিনি 80টিরও বেশি বই লিখেছেন, যার মধ্যে ইট দ্যাট ফ্রগস গো এবং নো এক্সকিউজ পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই। তিনি কর্মজীবনের শুরুর দিকে একেবারে গরিব ছিলেন, কিন্তু আত্মশৃঙ্খলা এবং অধ্যবসায় দিয়ে তিনি হয়ে উঠেছেন একজন সাফল্যের মডেল। বইটি 3টি অংশে বিভক্ত এবং মোট 21টি অধ্যায় রয়েছে। পার্ট 1 সেলফ ডিসিপ্লিন অ্যান্ড পার্সোনাল সাকসেস, পার্ট 2 সেলফ ডিসিপ্লিন ইন বিজনেস, সেলস অ্যান্ড ফাইন্যান্স, পার্ট 3 সেলফ ডিসিপ্লিন অ্যান্ড দ্য গুড লাইফ। প্রতিটি অংশ রয়েছে জীবনের নির্দিষ্ট দিক নিয়ে বিশ্লেষণ, বাস্তব উদাহরণ এবং প্র্যাকটিক্যাল কৌশল। প্রতিটি অধ্যায়ের বিস্তারিত আলোচনা করা হবে। পার্ট 1 সেলফ ডিসিপ্লিন অ্যান্ড পার্সোনাল সাকসেস। 1 সেলফ ডিসিপ্লিন অ্যান্ড সাকসেস। এই অধ্যায়ে বলা হয় সাফল্যের মূল চাবিকাঠি হলো আত্মশৃঙ্খলা।
ব্রায়ান বলেন, যে কোনো সাফল্যের মূল নীতি আবিষ্কৃত হয়েছে তা অবশেষে এই বিষয়ের উপর নির্ভর করে আপনি বেশিরভাগ সময় যা ভাবেন তাই হয়ে যান। যারা দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে তারাই বড় কিছু করতে পারে। নিজেকে প্রতিদিন মনে করাও আজ যা করছো তা ভবিষ্যতের বিনিময়। আগে কাজ, পরে আরাম। 2. সেলফ ডিসিপ্লিন অ্যান্ড ক্যারেক্টার। ব্যক্তিত্ব তৈরি হয় আত্মশৃঙ্খলার উপর। ব্রায়ান বলেন, বড় সিদ্ধান্ত নেওয়ার সময় নৈতিকতা, সততা ও দায়িত্ববোধের পরীক্ষা হয়। সহজ সিদ্ধান্ত নয়, সঠিক সিদ্ধান্ত নাও। নিজের নীতির সাথে বিশ্বাসঘাতকতা করো না। 3. সেলফ ডিসিপ্লিন অ্যান্ড রেসপন্সিবিলিটি। সফল মানুষেরা দোষ দেয় না, তারা নিজের ভুলের দায়িত্ব নেয় এবং সমাধান খোঁজে। নিজের জীবনের 100% দায়িত্ব নাও, অজুহাত নয়, পরিবর্তনের কথা ভাবো। 4. সেলফ ডিসিপ্লিন অ্যান্ড গোলস। যারা লিখিত লক্ষ্য ঠিক করে এবং প্রতিদিন তা দেখে কাজ করে তারাই দ্রুত সফল হয়। লক্ষ্য লেখার কৌশল: 10টি লক্ষ্য লিখে রাখুন। সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এমন একটি বেছে নিন। অজুহাত ছাড়াই প্রতিদিন একটির উপর কাজ করুন। 5. সেলফ ডিসিপ্লিন অ্যান্ড পার্সোনাল এক্সেলেন্স। সফলতা মানেই সর্বোচ্চ মান বজায় রাখা। মিডিওক্রিটি কখনো সাফল্য আনবে না। নিজের মধ্যে থাকা শ্রেষ্ঠতাকে উস্কে দাও, প্রতিযোগিতা নয়, নিজেকে নিজে প্রতিদ্বন্দ্বী বানাও। 6. সেলফ ডিসিপ্লিন অ্যান্ড কারেজ। ভয় আমাদের থামিয়ে দেয়, কিন্তু ভয় জয় করার সবচেয়ে বড় অস্ত্র হলো আত্মশৃঙ্খলা। ভয় পেলেও কাজ করো, প্রস্তুতির মধ্যেই আত্মবিশ্বাস লুকিয়ে থাকে। পার্ট 2. সেলফ ডিসিপ্লিন ইন বিজনেস, সেলস অ্যান্ড ফাইন্যান্স। 7. সেলফ ডিসিপ্লিন অ্যান্ড ওয়ার্ক। সপ্তাহে 60 থেকে 70 ঘন্টা কাজ করা মানুষরাই গড়পড়তা থেকে এগিয়ে যায়। সফল মানুষদের অলস সময় নেই, সকালে উঠে কঠিন কাজ সেরে ফেলে। ডিস্ট্রাকশন কমাও, ফোকাস বাড়াও। 8. সেলফ ডিসিপ্লিন অ্যান্ড লিডারশিপ। নেতৃত্ব মানে শুধু হুকুম দেওয়া নয়, বরং অন্যদের আগে নিজেকে নিয়ন্ত্রণ করা। নেতৃত্ব মানে ভিশন তৈরি করা ও সেটার পিছনে এক্সাম্পল হওয়া। 9. সেলফ ডিসিপ্লিন অ্যান্ড বিজনেস। ব্যবসায়িক সাফল্য আসে নিয়মিত মূল্যায়ন ও শৃঙ্খলাবদ্ধ এক্সিকিউশন থেকে। মার্কেট অ্যানালাইজ, কস্ট কন্ট্রোল এবং এমপ্লয় লিডারশিপ শেখো। 10. সেলফ ডিসিপ্লিন অ্যান্ড সেলস। সেলস মানে শুধু পণ্য বিক্রি নয়, বিশ্বাস বিক্রি করা। প্রতিদিন এক্সট্রা ক্লায়েন্ট কল করো, রিজেকশন ফেয়ার দূর করো। 11. সেলফ ডিসিপ্লিন অ্যান্ড মানি। পয়সা আয় করা বড় কথা নয়, সেটিকে কিভাবে ব্যয় করছো সেটা আরো বড় কথা। 20% সেভ এবং ইনভেস্ট করো, বাজেট তৈরি করে চলো। পার্ট 3. সেলফ ডিসিপ্লিন অ্যান্ড দ্য গুড লাইফ। 12. সেলফ ডিসিপ্লিন অ্যান্ড হ্যাপিনেস। হ্যাপিনেস আসে তখনই যখন আমরা নিজের ওপর গর্ব করতে পারি। সেলফ এস্টিম সমান সমান সেলফ ডিসিপ্লিন সমান সমান হ্যাপিনেস। 13. সেলফ ডিসিপ্লিন অ্যান্ড ফিজিক্যাল হেলথ। স্বাস্থ্য খারাপ থাকলে কোনো সাফল্য টিকবে না। হেলদি ফুড, রেগুলার এক্সারসাইজ, প্রপার স্লিপ। 14. সেলফ ডিসিপ্লিন অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ। ভালো সম্পর্ক গড়তে হলে রাগ, অভিমান, ইগো সব নিয়ন্ত্রণ করতে হয়। ভালো শ্রোতা হও, পরিবারকে সময় দাও। 15. সেলফ ডিসিপ্লিন অ্যান্ড প্যারেন্টিং। শিশুরা আমাদের আচরণ দেখে শেখে। সৎ থাকো, সন্তানের সামনে শৃঙ্খলাবদ্ধ থাকো। 16. সেলফ ডিসিপ্লিন অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। সময়ই একমাত্র সম্পদ যা আর কখনো ফিরে আসে না। 80-20 রুল মানো, প্রতি সন্ধ্যায় পরের দিনের প্ল্যান তৈরি করো। 17. সেলফ ডিসিপ্লিন অ্যান্ড সাকসেস হ্যাবিট। সাফল্য একদিনে আসে না, এটি অভ্যাসের যোগফল। বই পড়া, পরিকল্পনা, শরীরচর্চা, ধ্যান, ইতিবাচক কথা বলা। 18. সেলফ ডিসিপ্লিন অ্যান্ড পারসিস্টেন্স। হতাশ না হয়ে লেগে থাকার নামই সাফল্য। ফল 7 টাইমস, স্ট্যান্ড আপ 8। শতবার পড়ো, 8 বার উঠে দাঁড়াও। 19. সেলফ ডিসিপ্লিন অ্যান্ড হার্ডওয়ার্ক। দীর্ঘস্থায়ী কষ্ট না করলে বড় কোনো সফলতা আসে না। নীরবে কাজ করো, ফলাফল তোমার হয়ে কথা বলবে। 20. সেলফ ডিসিপ্লিন অ্যান্ড কন্টিনিউয়াস লার্নিং। যে শেখা থামায় সে পিছিয়ে পড়ে। প্রতিদিন 30 মিনিট বই পড়া, নতুন স্কিল শেখা। 21. সেলফ ডিসিপ্লিন অ্যান্ড সেলফ মাস্টারি। এই অধ্যায় হলো আত্মশৃঙ্খলার চূড়ান্ত রূপ, আত্মদখল। নিজের চিন্তা, আবেগ ও আচরণ নিয়ন্ত্রণ করাই হলো প্রকৃত বিজয়। নো এক্সকিউজ বইটি আমাদের শেখায় যে আমরা আমাদের জীবনের নায়ক হতে পারি যদি আমরা নিজের উপর কর্তৃত্ব নিতে পারি। আত্মশৃঙ্খলার চর্চা মানেই নিজের ভবিষ্যৎকে নিজের হাতে তুলে দেওয়া। তাই আজ থেকে প্রতিদিন একটা করে ভালো অভ্যাস গড়ো। সকালটা শুরু করো আত্মনিয়ন্ত্রণ দিয়ে, নিজেকে চ্যালেঞ্জ করো। নো এক্সকিউজ, আজ থেকে কোনো অজুহাত নয়। এই ভিডিওটি যদি তোমাকে নতুনভাবে ভাবতে শেখায় তাহলে একটা কাজ করো, এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। কমেন্টে লেখো তোমার আজকের প্রথম নো এক্সকিউজ অভ্যাস কি হবে। আর যদি এমন আরো জীবন বদলে দেওয়া কন্টেন্ট পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর মিনময় 2.0। তোমার যাত্রা আজ থেকে শুরু হোক নো এক্সকিউজ বলে। আমি মিনময় তোমার পাশে আছি। তোমার বয়স এখন 20 বা 24, তাহলে এই প্রশ্ন তোমার মাথায় আসাটাই স্বাভাবিক। আমি কিভাবে এই বয়সে অর্থ উপার্জন করব?
বন্ধু, 20 থেকে 24 বছর বয়সটা এমন একটা সময়, তখন তুমি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারো তাহলে 30 বছর বয়স হওয়ার আগেই আর্থিকভাবে স্বাধীন হয়ে উঠতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক 20 থেকে 24 বছর বয়সে কিভাবে অর্থ উপার্জন করা শুরু করা যায়। নাম্বার 1, স্কিল ডেভেলপ করো। আজকের যুগে শুধুমাত্র ডিগ্রি থাকলে হবে না, দরকার হাই ইনকাম স্কিল, যেমন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কোডিং, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ফ্রিল্যান্সিং। এই স্কিলগুলো যে কোনো একটা শিখে ফেলো আর 6 মাসের মধ্যেই অনলাইন ইনকাম শুরু করতে পারবে। নাম্বার 2, অনলাইনে ফ্রিল্যান্সিং শুরু করো। তুমি যদি কোনো স্কিল শিখে থাকো তাহলে এখনই ফ্রিল্যান্সিং শুরু করতে পারো। অনলাইনে হাজার হাজার ফ্রিল্যান্সার প্রতি মাসে 30,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত আয় করছে। ফাইবার, আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে সাইন আপ করো, ক্লায়েন্টদের জন্য কাজ করো, রেটিং বাড়াও এবং বড় প্রজেক্ট নাও। যদি তুমি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা সময় দাও তাহলে কয়েক মাসের মধ্যেই ভালো ইনকাম করতে পারবে। নাম্বার 3, সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম। আজকের দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় নতুন ক্যারিয়ার। তুমি যদি কন্টেন্ট তৈরি করতে ভালো পারো তাহলে এখান থেকে বিশাল পরিমাণ ইনকাম করতে পারবে। যেমন ইউটিউবে ভিডিও বানিয়ে অ্যাডসেন্স ও স্পন্সরশিপ থেকে আয়, ফেসবুকে মনিটাইজেশন অন করে ভিডিও থেকে ইনকাম, ইনস্টাগ্রামে ব্র্যান্ড স্পন্সরশিপ নিয়ে ইনকাম। যদি তুমি ভালো কন্টেন্ট বানাতে পারো তাহলে প্রতি মাসে 50,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত উপার্জন সম্ভব। নাম্বার 4, ই-কমার্স ও ড্রপ শিপিং। তুমি কি জানো অনেক তরুণ আজকে ই-কমার্স থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। স্পটিফাই বা ই-কমার্স দিয়ে নিজের ওয়েবসাইট বানাও, অ্যামাজন, ফ্লিপকার্টে পণ্য বিক্রি করো, অথবা ড্রপ শিপিং মডেল দিয়ে কোনো ইনভেন্টরি ছাড়াই ব্যবসা করো। এটা একবার ভালোভাবে সেট আপ করতে পারলে প্যাসিভ ইনকাম হবে। নাম্বার 5, স্টক মার্কেট ও ক্রিপ্টো ইনভেস্টমেন্ট। তুমি কি ভবিষ্যতের জন্য বড় কিছু করতে চাও? তাহলে স্টক মার্কেট ও ক্রিপ্টোতে ইনভেস্ট করা শুরু করো। শেয়ার মার্কেট থেকে ডিভিডেন্ড ও ক্যাপিটাল গেইন, ক্রিপ্টো দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড ঝুঁকি কম কিন্তু লাভজনক, কিন্তু এগুলো সঠিক নলেজ নিয়ে তবেই শুরু করবে। যদি তুমি 20 বছর বয়স থেকে ছোট ছোট ইনভেস্ট করো তাহলে 30 বছর বয়সে বিশাল সম্পদ গড়ে তুলতে পারবে। তুমি কি লক্ষ্য করেছো? এসব উপায়ে একটাও রাতারাতি ধনী হওয়ার কোনো টিপস নয়। তুমি যদি নিজের স্কিল ডেভেলপ করো, অনলাইনে ফ্রিল্যান্সিং করো, সোশ্যাল মিডিয়া ব্যবহার করো, ই-কমার্স চালাও বা ইনভেস্টমেন্ট করো, তাহলে 20 বছর বয়স থেকে ইনকাম শুরু করা সম্ভব। তুমি হয়তো ভাবছো সবচেয়ে ভালো সময় ছিল 5 বছর আগে, কিন্তু দ্বিতীয় ভালো সময় হলো আজ। এখনই শুরু করো। তুমি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে লাইক করো, কমেন্টে তোমার মতামত জানাও এবং এমনই আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। সবাই আপনার ভালো চায় না, সব মানুষ বন্ধু নয়। কিছু মানুষ স্বার্থপরভাবে আপনাকে ব্যবহার করবে। নিজের মূল্য নিজেকেই বুঝতে হবে। অন্য কেউ যদি আপনাকে মূল্য না দেয় তাহলে নিজেকে নিজের মূল্যায়ন করতে হবে। প্রত্যাশার পরিমাণ কমিয়ে আনুন। বেশি প্রত্যাশা দুঃখের কারণ। মানুষের থেকে কম প্রত্যাশা রাখলে হতাশা কম হবে। মানুষ পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে মানুষ বদলায়। তাই সবসময় স্থায়ী সম্পর্ক আশা করা ঠিক নয়। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা হলো শেখার একটা মাধ্যম। যারা ব্যর্থ হয় তারা একদিন সফল হয়। সময় ও সুযোগ দুটোই সীমিত। সময় এবং সুযোগ একবার চলে গেলে ফিরে আসে না। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। পৃথিবী কারোর জন্য থেমে থাকে না, কেউ চলে গেলে জীবন থেমে থাকে না। নিজেকে সামলে নিয়ে এগিয়ে যেতে হবে। টাকা সুখের নিশ্চয়তা নয়, টাকা প্রয়োজনীয় কিন্তু একমাত্র সুখের উৎস নয়। মানসিক শান্তি এবং সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ। আপনার সুখের দায়িত্ব আপনারই। সুখ অন্য কারো হাতে নয়, আপনার মনোভাব এবং দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আত্মনির্ভরশীলতা সবচেয়ে বড় শক্তি। নিজের কাজ নিজে করতে শেখা সবচেয়ে মূল্যবান শিক্ষা। দুঃখ ছাড়া সুখের মূল্য বোঝা যায় না। কষ্ট না থাকলে সুখের প্রকৃত স্বাদ পাওয়া যেত না। কেউ আপনাকে বাঁচাতে আসবে না। জীবন আপনার নিজের। আপনাকে লড়তে হবে এবং পথ খুঁজে নিতে হবে। সমালোচনাকে ইতিবাচকভাবে নিন। গঠনমূলক সমালোচনা আপনাকে আরো ভালো হতে সাহায্য করবে। সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন, নষ্ট করা সহজ। একটি সম্পর্ক গড়তে অনেক পরিশ্রম লাগে, কিন্তু নষ্ট হতে এক মুহূর্তও লাগে না। সত্য লুকানো যায় না, সত্য সবসময় প্রকাশ পায়। তাই কখনো মিথ্যে দিয়ে জীবনে এগোনোর চেষ্টা করবেন না। ভালোবাসা গ্রহণের আগে দিতে শিখুন। অন্যকে ভালোবাসা দিলে একদিন না একদিন তা ফিরে পাবেন। ক্ষমাই সর্বোত্তম প্রতিশোধ। প্রতিশোধের বদলে ক্ষমা করলে মানসিক শান্তি পাওয়া যায়। প্রতিটি সমস্যা একটি শিক্ষার সুযোগ। সমস্যা আমাদের শেখায় কিভাবে পরবর্তীবার আরো ভালোভাবে চলতে হয়। অভ্যাসই ভাগ্য গড়ে। প্রতিদিন ছোট ছোট ভালো অভ্যাস আপনার জীবনকে সুন্দর করে তুলতে পারে। জীবন প্রতিদিন নতুন শিক্ষা দেয়। জীবনের প্রতিটি দিনই নতুন কিছু শেখার সুযোগ এনে দেয়। তাই শেখার মনোভাব বজায় রাখুন। এই বাস্তব কথাগুলো মনে রাখলে জীবন সহজ এবং সুন্দর হয়ে উঠবে।